হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এনসার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো, আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে যারা একাদশ দ্বাদশের এবং নবম দশম বা ইন সার্ভিস হিসেবে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, গত কয়েকদিন ধরে একটা টেনশন কিন্তু সবার মধ্যেই কাজ করছে। যে টেনশনটা কি? যে কোর্ট কেস। ঠিক আছে, কোর্ট কেস নিয়ে এখন তো খুব রোজ শুনানি আর শুনানি হবে। ঠিক আছে, কাল শুনানি হবে, কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না। বিশেষ করে এক্সপায়ারি প্যানেল কেস এবং 10 মার্চ ক্যান্সেল কেস নিয়ে প্রচুর বিভ্রান্ত ছড়াচ্ছে। অনেকেই ভয় পাচ্ছ যে দাদা এত কষ্ট করে চাকরিটা পেলাম বা প্যানেলে নাম এলো, আবার কি সব বাতিল হয়ে যাবে? আবার কি সেই 2016-র মতো পরিস্থিতি তৈরি হবে? আজকের ভিডিওতে আমি তোমাদের এই ভয়ের জায়গাটা পুরোপুরি লজিক দিয়ে বিচার করব। ঠিক আছে, এবং কোনো মন গড়া কথা নয়। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বর্তমান পরিস্থিতি সেটা বিশ্লেষণ করে আমি তোমাদের বোঝাবো যে কেন ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। তার সাথে একাদশ দ্বাদশের কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে এবং ভোটের জন্য এই প্রসেস আটকাবে কি না সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি অনুরোধ করব মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের সবার মধ্যে যে নেগেটিভ চিন্তা তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দূর করে দেবো। ঠিক আছে, এবং দূর হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এসএসসি সংক্রান্ত কোনো নতুন আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কাট অফ রিলেটেড, এক্সপেক্টেড কাট অফ রিলেটেড ভিডিও কিন্তু আসতে চলেছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তোমাদের কাট অফ কত যেতে পারে সেটাও কিন্তু আলোচনা করব। তাছাড়া বিপিএসসি রিলেটেডও কিন্তু এখন নোটিফিকেশন আসতে চলেছে, সেটাও তোমাদের সামনে পরের ভিডিওতে আলোচনা করব। চলো আজকের টপিকে আসা যাক। প্রথমে আসি বর্তমানে হট টপিকে, যে কোর্ট কেস নিয়ে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে গত 19, ঠিক আছে, 11 এবং 12 তারিখে কলকাতা হাইকোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস লিস্টেড ছিল। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে চর্চায় ছিল এক্সপায়ারি প্যানেল কেস এবং সেই সাথে 10 মার্কস ক্যান্সেল কেস। মজার বিষয় হলো এই কেসগুলো লিস্টেড হচ্ছে কিন্তু শুনানি হচ্ছে না। আজকেও কিন্তু এক্সপায়ারি প্যানেল কেসটার শুনানি হলো না। এর আগে তোমরা দেখেছো যে 10 মার্কস বাতিলের কেসটা পরপর দুদিন লিস্টেড হলো, কিন্তু বিচারক সেটা শুনলেন না। এখন প্রশ্ন হলো যে কেন এমন হচ্ছে? শুনানি না হওয়াটা কি খারাপ লক্ষণ? দেখো, আমার যেটা মনে হয়, ঠিক আছে, এবং এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, শুনানি না হওয়াটা সবসময় নেগেটিভ দিক নয়। যদি এই কেসগুলোর মেরিট বা গুরুত্ব এতটাই মারাত্মক হতো যে এর জন্য পুরো প্যানেল বা নিয়োগ প্রক্রিয়াটা স্টে করতে হবে, তাহলে আদালত কিন্তু সবার আগে এটাকে গুরুত্ব দিয়ে স্টে অর্ডার দিত। কলকাতা হাইকোর্টের সামনেই তো পুরো ভেরিফিকেশন হলো, ইন্টারভিউ হলো, প্যানেল তৈরি হলো। যদি এই প্রসেস বড় কোনো গলদ থাকতো বা এক্সপায়ারি প্যানেল নিয়ে আদালতের খুব বড় কোনো আপত্তি থাকতো, তাহলে কি প্রসেসটা এত দূর এগোতে দিত না। যেহেতু শুনানি পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না, এর একটা অর্থ হতে পারে যে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেসগুলোর গুরুত্ব হয়তো কিছুটা কমেছে, অথবা আদালত মনে করছে না যে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো নেগেটিভ অর্ডার দেওয়ার প্রয়োজন আছে। তাই যারা ভাবছো যে শুনানি হচ্ছে না মানেই ভেতরে ভেতরে খারাপ কিছু ঘটছে, তাদের বলছি এক ঘাবড়াবে না। ঠিক আছে, এটা আইনি প্রক্রিয়ার একটি অংশ মাত্র। এবার আসি যে সেই কথায় যেটা তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেকেই আমাকে মেসেজ করো এবং কমেন্ট করো যে দাদা, ফ্রেশার হিসাবে চাকরি পেলাম বা ইন সার্ভিস হিসেবে সিলেক্ট হলাম, আবার কি প্যানেল ক্যান্সেল হয়ে যাবে? চাকরি পেয়েও কি শান্তি নেই? দেখো, তোমাদের এই ভয়টা স্বাভাবিক, কারণ আমরা অতীতে অনেক কিছু দেখেছি। কিন্তু লজিকটা বোঝার চেষ্টা করো। এই যে 2025-এর রিকোয়ারমেন্ট প্রসেসটা চলছে, এটা কিন্তু কোনো সাধারণ নিয়োগ নয়। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এবং এক হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। মনে রাখবে যে 2016 সালের প্যানেলটা একবার বাতিল হয়েছিল বলে আজ এই নতুন করে নিয়োগ হচ্ছে। সুপ্রিম কোর্ট মনিটর করছে যে পুরো বিষয়টা। সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার নির্দেশ বা অবজারভেশন ছিল যে আনটেন্টেড বা যারা যোগ্য প্রার্থী তাদের যেন কোনোভাবেই বাদ না দেওয়া হয়। ঠিক আছে, আর 2 হচ্ছে নতুন রুলস প্রয়োগ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে 2025 সালে দাঁড়িয়ে এমন কোনো নতুন রুলস বা নিয়ম হঠাৎ করে ইম্পোজ করা যাবে না, যার ফলে যারা যোগ্য প্রার্থী তারা বাদ পড়ে যায়। অর্থাৎ খেলার মাঝখানে খেলার নিয়ম বদলানো যাবে না। আর 3 হচ্ছে গ্যাজেট মেনে নিয়োগ। যদি 10 মার্কস নিয়ে যে বিতর্ক বা এক্সপায়ারি প্যানেল নিয়ে যে বিতর্ক, সেগুলো কিন্তু গ্যাজেটে মেনশন করা ছিল। এসএসসি বা পর্ষদ যা করেছে তা গ্যাজেট মেনেই কিন্তু করেছে, হঠাৎ করে নতুন কিছু চাপিয়ে দেয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অনেক কিন্তু টেন্টেড কিন্তু এই প্যানেলে ঢুকে আছে। এই কারণেই কিন্তু এই প্যানেল ক্যান্সেল হওয়ারও কিন্তু একটা কিন্তু সম্ভাবনা কিন্তু একটু পরে রয়েছে। এই নয় যে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু
কিন্তু 40% কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার চলে আসি যে ডেডলাইন ও হাইকোর্টের ভূমিকা কি ছিল এই প্যানেলের মধ্যে। সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে বলেছিল। ঠিক আছে, পরে সেটা বাড়িয়ে 31শে আগস্ট করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট চাইছে নিয়োগটা হোক, আর কলকাতা হাইকোর্টও চাইছে যে এই জট খুলুক। যদি সত্যি এই নিয়োগে বড় কোনো আইনি বাধা থাকতো তবে ভেরিফিকেশন বা ইন্টারভিউ স্টেজে বা রেজাল্ট আউটের আগেই স্টে পড়ে যেত। যারা ইন সার্ভিসে আছো, ঠিক আছে, তারা তো সুপ্রিম কোর্টের নির্দেশেই স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে, মানে বেতন পাচ্ছ। ঠিক আছে, তাহলে একদিকে সুপ্রিম কোর্ট বলছে যে চাকরি করো, ঠিক আছে, আর অন্যদিকে হাইকোর্ট বলবে যে চাকরি নেই। এমন সাংঘর্ষিক রায় সাধারণত হয় না। তাই আমি লজিক্যালি এটাই বুঝি আর কোনো প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তোমরা যারা সিলেক্টেড হয়েছো, যারা ওয়েটিং এ আছো, তারা কিন্তু পজিটিভে থাকো, চিন্তার কোনো কারণ নেই। এই নিয়োগটা কিন্তু কমপ্লিট হবে, কিন্তু এটা যদি ভোটের পর হয় তাহলে কিন্তু এখানে একটু সমস্যা কিন্তু দেখা যাবে। এটা কিন্তু একটা তোমরাও বুঝতে পারছো যে এটাতে। ঠিক আছে, এবার চলে আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা তোমরা অনেকেই অপেক্ষায় ছিলে যে একাদশ দ্বাদশের কাউন্সিলিং আপডেটটা কি বলছে এখন। দেখো, যাই হোক, অনেক সিরিয়াস কথা হলো, কিন্তু এবার বলি একটু মানে খুশির খবর, যেটা হচ্ছে একাদশ দ্বাদশ বা 11-12 এর কাউন্সিলিং কবে। আমার কাছে যা আপডেট আছে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে, ঠিক আছে, মানে তৃতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 21 থেকে তোমাদের 30 তারিখের মধ্যে কাউন্সিলিং এর নোটিশ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল, যা আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে কাটিং থেকে আমরা পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা। ধরে নাও যদি 15 বা 16 তারিখে তোমরা নোটিশ পাও, তাহলে কি পরদিন থেকে কাউন্সিলিং শুরু হবে? না, নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পর অন্তত 5 থেকে 6 দিনের একটা গ্যাপ থাকে। কেন? কারণ ভ্যাকেন্সি লিস্ট দেখে তোমাদের স্কুল চয়েস করতে হবে। ঠিক আছে, কোথায় স্কুলটা, যাতায়াত ব্যবস্থা কেমন, এসব তো তোমরা একটু খোঁজ খবর নেবে, তাই না? তাই 15 থেকে 16 তারিখে নোটিশ এলে ধরে রাখো যে 22 থেকে 23 তারিখ বা ফেব্রুয়ারির 4th উইক থেকে তোমাদের কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এসএসসি কিন্তু খুব দ্রুত কাজ করছে। তোমরা দেখছো যে ওএমআর সিটের মার্কস দেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ লিস্ট সবই কিন্তু ধাপে ধাপে হয়েছে। কিন্তু একটা সমস্যা এখন দেখা গিয়েছে যে প্রশ্ন ভুলের, মানে অনেক প্রশ্ন হয়তো ভুল ছিল, সেই কারণে প্রশ্ন ভুলের মামলা কিন্তু করা হয়েছে। আর এমনও উঠে আসছে প্রশ্ন যে এসসি এসটি এই টাইপস এর ক্যাটাগরিতে কিন্তু অনেক কিন্তু জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ঢুকে আছে, সেটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এসসি এসটি ক্যাটাগরিতে কি জেনারেল ক্যাটাগরির ছেলেরা কি ঢুকে আছে কি ঢুকে নেই। ঠিক আছে, এটা কিন্তু আমি একটা এক্সপেক্টেড বললাম। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। মাঝে মাঝে একটু দেরি হলেও কাজ কিন্তু থামেনি, তাই তোমাদের বলছি যে মেন্টালি কিন্তু প্রিপেয়ার্ড থাকো। ঠিক আছে, নিজেদের ডকুমেন্টস রেডি রাখো এবং কোন জেলায় বা কোন জোনে পোস্টিং নিতে চাও সেটা নিয়ে এখন থেকেই একটু হোমওয়ার্ক শুরু করে দাও, কারণ নোটিশ এলে কিন্তু খুব বেশি সময় পাবে না ভাবার জন্য। আর শেষে একটা কমন প্রশ্নের উত্তর দিই যে সামনেই লোকসভা নির্বাচন বা ভোটের দামামা বাজবে, তাহলে কি ভোটের জন্য নিয়োগ আটকে যাবে? দেখো, আমি আগেই বলেছি যে এখনো বলছি, ঠিক আছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া একটা নিয়োগ প্রক্রিয়া। সাধারণত নির্বাচনের সময় নতুন কোনো প্রকল্পের ঘোষণা করা যায় না, কিন্তু সেই প্রসেসগুলো অলরেডি চলছে এবং যার সাথে কোর্টের অর্ডার যুক্ত আছে সেগুলো আটকায় না। তাছাড়া তোমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যই শুনেছো যে তিনিও কিছুদিন আগে বলেছেন যে ভোটের কাজ ভোটের মতো চলবে আর নিয়োগের কাজ নিয়োগের মতো হবে। ঠিক আছে, সরকারও চাইছে যে লোকসভার আগে বা ভোটের আগেই কিন্তু এই নিয়োগটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, কারণ এটা তাদের জন্য একটা পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু ভোটের পরে কিন্তু এইটার কিন্তু একটা সমস্যা কিন্তু তোমাদের দেখা যাবে। ঠিক আছে, তাই 31শে আগস্টের ডেডলাইন আছে সুপ্রিম কোর্টের, সেটা মিট করতে হবে হলে এসএসসি কে কাজ লাগিয়ে যেতেই হবে। ঠিক আছে, সো বন্ধুরা, নেগেটিভ খবর কিন্তু বাজারে প্রচুর পাবে। ঠিক আছে, কিন্তু লজিক দিয়ে বিচার করলে দেখবে যে পরিস্থিতি এখন অনেক পজিটিভ। কেস চলবে, কিন্তু নিয়োগ আটকাবে না। তোমরা যারা সফল হয়েছো এবং তাদের আগাম শুভেচ্ছা। ঠিক আছে, আর যারা লড়াই করছো হাল ছাড়বে না। তোমাদের কি মনে হয় এই যে যুক্তিগুলো দিলাম, কেন শুনানি হচ্ছে না বা কেন প্যানেল ক্যান্সেল হবে না, এগুলো কি তোমাদের ঠিক মনে হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমাদের মতামত অবশ্যই আমাদের কাছে খুব দামি। ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো এবং পজিটিভ খবর নিয়ে কিন্তু এগিয়ে চলো। আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, সেই কোশ্চেনের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব।